যে কোনো মানুষ আমাদের সাথে ভাব, প্রভাব এবং অভাব এই তিনটে কারণেই যুক্ত হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৃদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। উৎপলবাবু একজন বছর 60-এর বয়স্ক অবসরপ্রাপ্ত ব্যক্তি। ওনার পরিবারের সদস্য বলতে শুধুমাত্র ওনার 2 ছেলে। বর্তমানে 2 ছেলেই কর্মসূত্রে ওনার থেকে বেশ দূরে থাকে। উৎপলবাবুর 60-এর কাছাকাছি বয়স হলেও তিনি কিন্তু বেশ শক্তপোক্ত মানুষ। একা একাই নিজের দেখভাল বেশ ভালোভাবেই উনি করেন। আধ্যাত্মিক দিক থেকে ভীষণই তুখোড় ছিলেন উৎপলবাবু। অর্থাৎ সর্বক্ষণ তিনি ঠাকুর, পূজাপাঠ, আরাধনা, নাম সংকীর্তন এইসব নিয়েই থাকতেন। দিনের অবসর সময়টুকুতে ধর্মগ্রন্থ পাঠ করতে খুবই পছন্দ করতেন উৎপলবাবু। এতে তিনি মনে আরও জোর পেতেন এবং একা থাকার প্রতি আরও আকৃষ্ট হতেন। অপরদিকে প্রীতম, যার বয়স প্রায় 28-এর কাছাকাছি, সবে বিয়ে করেছে প্রীতম। প্রীতম একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ ভালো একটি পদে কর্মরত। এই যুগের ছেলে প্রীতম আবার বেশ মডার্ন ছিল। এইসব ধর্মগ্রন্থ পাঠ, আধ্যাত্মিক বিষয় ইত্যাদি খুব একটা বেশি মানত না সে। অবসর সময়ে প্রীতম আবার নতুন নতুন সিনেমা দেখা, ওয়েব সিরিজ দেখা, নতুনত্ব গল্পের বই পড়া, অ্যাডভেঞ্চারাস সিনেমা দেখা ইত্যাদিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। এছাড়াও স্ত্রী প্রিয়ার সাথে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসত প্রীতম। উৎপলবাবুর সাথে প্রীতমের আলাপ একদিন একটি স্টেশনে। উৎপলবাবু একবার শীতকালে নিজের ছেলের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ট্রেনের টিকিট কাটা হয়ে যাওয়ার পরে ট্রেন আসতে বেশ কিছুক্ষণ সময় বাকি থাকায় উৎপলবাবু স্টেশনে এসে একটি ফাঁকা জায়গা দেখে ছাউনির নিচে নিজের ব্যাগপত্র নিয়ে বসলেন এবং সেখানে বসে নিজের ব্যাগ থেকে একটি ধর্মগ্রন্থ, যেটা কিনা আমাদের ভীষণ পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ, খুলে পড়তে লাগলেন। প্রায় মিনিট 10 পর প্রীতম তার স্ত্রী প্রিয়াকে নিয়ে সেই স্টেশনে ঢুকল। প্রীতম প্রিয়াকে নিয়ে দীঘা ঘুরতে যাচ্ছিল 3 দিনের জন্য। ফলে তাদের কাছে বড় বড় দুটো ব্যাগপত্র ছিল। প্রীতম প্রিয়াকে নিয়ে এবং তাদের ব্যাগপত্রগুলো নিয়ে স্টেশনে উঠে আসার পর এদিক ওদিক তাকিয়ে খালি বসার জায়গার জন্য দেখতে লাগলো। কিছুক্ষণ পর প্রীতম দেখল উৎপলবাবুর পাশে কিছুটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে। প্রীতম প্রিয়াকে বলল সেই জায়গায় গিয়ে বসতে। প্রিয়া গিয়ে সেখানে উৎপলবাবুর পাশে বসে পড়ল। প্রীতম কাছেই একটি দোকান থেকে দুটো জলের বোতল কিনল। জলের বোতল দুটো কিনে প্রীতম প্রিয়ার কাছে ফিরে এসে প্রিয়াকে একটি বোতল দিল এবং অপর একটি বোতল নিজের হাতে করে নিয়ে প্রিয়ার পাশেই উৎপলবাবুর গা ঘেঁষে বসে পড়ল। প্রীতম পাশে বসার পর উৎপলবাবু নিজের চশমার ফাঁক দিয়ে একবার আর চোখে প্রীতমের দিকে তাকালেন এবং তারপর আবার নিজের কাছে থাকা সেই রামায়ণ গ্রন্থটি পড়তে শুরু করলেন। প্রীতমও উৎপলবাবুর দিকে তাকালো এবং একটু উঁকি দিয়ে দেখল উৎপলবাবু রামায়ণ পড়ছেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রীতমের একটি ভীষণ বদ অভ্যাস ছিল অন্যকে অযথা জ্ঞান প্রদান করা। বিনা কারণে অর্থহীন জ্ঞান দিতে প্রীতম খুবই ভালোবাসত। পাশেই বসে উৎপলবাবুকে রামায়ণ গ্রন্থটি পড়তে দেখে ব্যঙ্গ করে প্রীতম বলে উঠল, আরে কাকা, এখনকার মডার্ন যুগে দাঁড়িয়েও আপনি এখন কোন আদ্যিকালের যুগে পড়ে আছেন বলুন তো? এখন কি এসব রামায়ণ মহাভারত কেউ পড়ে নাকি? এসব তো এখন টিভিতেই দেখা যায়, আর আপনি বসে বসে এখন এই রামায়ণ পড়ে সময় নষ্ট করছেন। কোথায় এই বয়সে নতুন নতুন বই দেখবেন? কত নতুনত্ব বই বেরিয়েছে, কত ওয়েব সিরিজ আছে সেগুলো দেখবেন, কত ভালো ভালো অ্যাডভেঞ্চারাস গল্পের বই আছে সেগুলো পড়বেন, কত কমিক্সের বই আছে সেগুলো পড়বেন। তা না করে আপনি সেই অতীত জীবনে পড়ে রয়েছেন কাকা, আপনি সত্যিই পারেন। উৎপলবাবু নিজের বসে থাকা সেই অচেনা ছেলেটির কথাগুলো চুপচাপ শুনছিলেন। ছেলেটির কথা বলার শেষে উৎপলবাবু তার মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র একটা মুচকি হাসি হাসলেন এবং তারপর আবারও নিজের সেই পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণটি পড়তে লাগলেন। অপরদিকে প্রীতমের স্ত্রী প্রিয়া পাশে বসে বসে নিজের হাতে থাকা বড় সেলফোনটা ঘেঁটে চলেছে। প্রীতম বিনামূল্যে উৎপলবাবুকে জ্ঞান প্রদান করার পর যখন কোনো পাত্তা পেল না, তখন সে নিজেই চুপ করে গেল এবং নিজের পকেট থেকে ফোনটা বার করে সেখানে সিনেমা চালিয়ে দেখতে লাগলো। এর কিছুক্ষণ পর স্টেশনে ট্রেন এসে পৌঁছালো। ট্রেন আসতে দেখে উৎপলবাবু আস্তে করে নিজের ধর্মগ্রন্থটাকে বন্ধ করলেন।
সেটাকে নমস্কার করে ব্যাগে ঢুকিয়ে রাখলেন এবং নিজের ব্যাগপত্র নিয়ে ধীরে ধীরে ট্রেনের পেছনের দিকে উঠে পড়লেন। ট্রেন ঢুকে যাওয়ার বেশ কিছুক্ষণ পর প্রীতম টের পেল যে স্টেশনে ট্রেন ঢুকেছে, কারণ সে ফোনে ভীষণভাবে মগ্ন হয়েছিল। সে টের পেতেই তাড়াহুড়ো করে ফোনটাকে পকেটে ঢুকিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে কোনো ক্রমে ট্রেনে উঠে পড়ল। ট্রেন ছেড়ে দিল এবং ছেড়ে দিয়ে বেশ কিছুটা এসে স্টেশন থেকে বেরিয়েও পড়ল ট্রেনটা কিছুটা দূরে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল মাঝখানে। ট্রেনে উঠে একটা নিরাপদ স্থানে বসে চুপচাপ রামায়ণ গ্রন্থটা বার করে উৎপলবাবু আবার পড়ছিলেন। ট্রেনটা হঠাৎই থেমে যাওয়ায় সামনের কামরায় শোরগোল লেগে গেল। একে ওকে কারণ জিজ্ঞাসা করার পর উৎপলবাবু জানতে পারলেন যে একটা ছেলে নিজের স্ত্রীকে স্টেশনে ফেলে রেখেই ট্রেনে উঠে পড়েছে। সেই কারণেই চেন টেনে ট্রেনটাকে থামানো হয়েছে এবং ছেলেটি গেছে নিজের স্ত্রীকে আনতে। মিনিট চারেক ট্রেনটা এইভাবে দাঁড়িয়ে থাকার পর ছেলেটি তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে দৌড়াতে দৌড়াতে ট্রেনের ওই কামরাটাতেই এসে উঠল যেটাতে উৎপলবাবু উঠে বসেছিলেন। সেই ছেলেটার মুখের দিকে তাকাতেই তিনি দেখলেন যে এটা সেই ছেলেটাই যে কিনা স্টেশনে বসে উৎপলবাবুকে ধর্মগ্রন্থ পড়া নিয়ে জ্ঞান দিচ্ছিল। এটা আর কেউ না, এটা হলো প্রীতম নিজের মোবাইল ফোনটা দেখার চক্করে পড়ে নিজের স্ত্রীকে নিয়ে ট্রেনে উঠতেই ভুলে গিয়েছিল। ট্রেন অনেকক্ষণ আগে এসে যাওয়ায় তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে প্রীতম প্রিয়াকে আর ব্যাগপত্রগুলোকে স্টেশনেই ছেড়ে দিয়েছিল। অদ্ভুতভাবে উৎপলবাবুর পাশেই দুটো সিট খালি ছিল। প্রীতম এবং প্রিয়া ওই কামরাটায় উঠে উৎপলবাবুর পাশেই এসে আবার বসল। তারপর আবার ট্রেন চলতে শুরু করলো। ট্রেন চলতে চলতে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর উৎপলবাবু প্রীতমকে ডেকে বললেন, তুমি আমাকে স্টেশনে বসে জিজ্ঞাসা করছিলে না যে আমি এখনও কেন এসব আদিম যুগের মতো রামায়ণ পাঠ করে চলেছি? এখন আমি তোমাকে সেটার উত্তর দিতে চাই। উৎপলবাবুর এই কথা শোনার পর প্রীতম বলল, হ্যাঁ বলুন কাকা। উৎপলবাবু তখন বললেন, এই পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ পড়লে তুমি অনেক জ্ঞান অর্জন করতে পারতে, যেটা করতে পারোনি বলেই তুমি আজকে এই কাণ্ডটা ঘটালে। রামায়ণের একটি খণ্ডে লেখা রয়েছে যে যখনই কখনো কোথাও বাইরে ভ্রমণ করবে তখনই তোমার সাথে যদি তোমার পরিবারের মানুষজন বা তোমার স্ত্রী থেকে থাকেন তাহলে সর্বপ্রথম তোমার ওনাদেরকে ট্রেনে তোলা উচিত বা গাড়িতে ওঠানো উচিত। ওনারা উঠে যাওয়ার পর তারপরেই তোমার ওঠা উচিত। রামায়ণের একটা খণ্ডে লেখা রয়েছে, প্রভু শ্রীরাম যখন নিজের ভাই লক্ষ্মণের সাথে এবং নিজের স্ত্রী দেবী সীতার সাথে বনবাসের জন্য রওনা হচ্ছিলেন তখন প্রভু শ্রীরাম সর্বপ্রথম দেবী সীতাকেই রথে উঠিয়েছিলেন, তারপর নিজে উঠেছিলেন। এছাড়াও রামায়ণের আরও একটি খণ্ডে পাওয়া গেছে যখন প্রভু শ্রীরাম নদী পার হওয়ার জন্য নৌকায় চড়েছিলেন তখন তিনি সর্বপ্রথম দেবী সীতাকেই নৌকায় উঠিয়েছিলেন, তারপর তিনি নিজে উঠেছিলেন। এরকম আরও জ্ঞানবর্ধক খণ্ড রামায়ণে রয়েছে যেগুলো পড়লে জীবনে অনেক উন্নতি করা যায়, অনেক কিছু শেখা যায়, জানা যায়। তুমি তো এসব কিছুই পড়োনি, সেই কারণেই তুমি এই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারোনি, আর তার জন্যই তুমি আগে ট্রেনে উঠে পড়েছ নিজের স্ত্রীকে স্টেশনে রেখে দিয়ে। এই কারণেই বলা হয় কিছু কিছু ধর্মগ্রন্থ অবশ্যই পড়া উচিত, তা না হলে পিছিয়ে পড়া উচিত। উৎপলবাবুর কাছ থেকেই কথাগুলো শোনার পর প্রীতম এবং তার স্ত্রী প্রিয়া মাথা নিচু করে ট্রেনে বসে রইল, কারণ সেদিন তারা উৎপলবাবুর কাছ থেকে খুব ভালো একটা শিক্ষা পেয়েছিল। বন্ধুরা, ধর্মগ্রন্থ পাঠের উপকারিতা জানতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ধর্মগ্রন্থ পাঠ যতটাই সেকেলে ব্যাপার হোক না কেন, এখনকার যুগে দাঁড়িয়ে প্রত্যেকের মধ্যে এই অভ্যাসটা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো পাঠ কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকার একমাত্র সঠিক উপায়। তৃতীয়ত, সবসময় নিজেদের আধ্যাত্মিক বিষয়ের মধ্যে আবদ্ধ রাখলে জীবনে বিপদ থেকে বেরিয়ে আসার অনেক সহজ পথ খুঁজে পাওয়া যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।